তুলির চোখ ছাপিয়ে জল নেমে এলো। কষ্টের অশ্রু নয়, এই অশ্রুগুলো সুখময় কিছু মুহূর্তের সাক্ষী। চোখ মেলে সম্মুখে আদ্রকে আবিষ্কার না করলেও আঁখিদয়ে ভেসে উঠেছে পরিচিত কিছু মুখ। অতিশয় ভয়ে চুপসে যাওয়া মনটা নিমিষে সতেজ হয়ে উঠল। আনন্দের জল গড়াতে লাগলো মনের গহীনে। এত বড় সারপ্রাইজ তো তুলি কখনো পায়নি। আহান, ঝুমু, সায়রা বেগম, রাদীপ সাহেব, আমরিন, নিবিড়, অন্তু, পায়েল, ইনশিতা, রনক, রিমি, সাগর সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। রাদীপ সাহেবের হাতে একটা চকলেট কেক। এত রাতে সবাইকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে মুখে হাত চেপে কেঁদে দিল তুলি। বিশেষ করে আহান ও ঝুমুকে দেখতে পেয়ে তুলি বিস্মিত। এত রাতে এদের এখানে উপস্থিতি সত্যি খুব বিস্ময়কর। আর এই বিস্ময়কর ও এত সুন্দর কাজটা কার তুলি বেশ ঠাহর করতে পারছে। আদ্র তুলির কল্পনায় ছিল না, বরং বাস্তবটাই কেউ যেন কল্পনার রাজ্য বানিয়ে দিয়েছে। কিন্তু যেই মানুষটা সবাইকে জড়ো করে সারপ্রাইজ দিয়েছে তুলিকে, সারা ঘরময় চোখ বুলিয়েও তুলি তার হদিশ পেল না। কোথায় গেল আদ্র? এখনই তো তার সামনে ছিল। ভালোবাসার সবটুকু অনুভূতি দিয়ে তার চোখের জল শুষে নিয়েছিল। এতটুকু সময় কোথায় গায়েব হয়ে গেল? রাদীপ সাহেব এগিয়ে এলেন। কেকটা টেবিলে রেখে তুলির মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। প্রিন্সেস শব্দটা তুলির হৃদয়ের দরজায় কড়া নাড়তে লাগলো অনবরত। কতটা স্নেহ করলে নিজের মেয়ে ভাবলে একজন বাবা এই নামে ডাকতে পারে। তুলির চোখের জল আজ আর বাধা মানবে না। এত সুখ তো তুলি কখনো পায়নি। অতি সুখে যে মানুষ কেঁদে দেয় তুলি তার চাক্ষুষ প্রমাণ। কখনো ভাবেনি পরিবার হারিয়ে আবারও এত সুন্দর একটা পরিবার পাবে সে। কেন সবাই তাকে এত ভালোবাসে? তুলি পারবে তো আগলে রাখতে ভালোবাসাগুলো? রাদীপ সাহেবের হাতটা ধরে ডুকরে কেঁদে উঠল। সবার মুখে মৃদু হাসি, কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনাদের ধন্যবাদ জানালে সেটা অপরাধ হবে, তাই ধন্যবাদ জানাবো না বাবা। বরং জেনে রাখুন আমি খুব খুব বেশি ভালোবাসি আপনাদের সবাইকে। রাদীপ সাহেব হালকা হেসে তুলির চোখের পানি মুছে দিলেন। হাতটা ধরে নিয়ে এলেন কেকের কাছে। কেকটা কাটতে বললেন। তুলি সবার দিকে এক পলক তাকিয়ে সূক্ষ্ম হাসল। কেকটা কেটে রাদীপ সাহেবকে খাওয়ালো সবার আগে। রাদীপ সাহেব ও সায়রা বেগম চলে যেতেই পায়েল, রিমি, আমরিন, ইনশিতা এসে শক্ত করে জড়িয়ে ধরল তুলিকে। রিমি ও পায়েল একসাথে মুচকি হেসে বলল, শুভ জন্মদিন আদ্রর বউ। ইনশিতা আর আমরিন তুলির দুই গালে হাত রেখে বলে উঠল, শুভ জন্মদিন ভাবি। এগুলো যেন তুলির জন্য উইশ নয়, বরং এক রক্তিম লজ্জার সমারোহ। লজ্জায় থম মেরে রইল তুলি। এক এক করে সবাই উইশ করল। আহান ও ঝুমু কাছে আসতেই তুলির ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো। ঝুমুকে শক্ত করে জড়িয়ে ধরল। আহানের দিকে তাকিয়ে বলল, তোমাদের সবাইকে যে একত্রিত করেছে সেই মানুষটা কোথায় ভাইয়া? হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? তুলির আদ্রকে দেখার অস্থিরতা বুঝতে পেরে সবাই ফিক করে হেসে দিল। আহান কোনো জবাব না দিয়ে বাকি সব ছেলেদের নিয়ে বের হয়ে গেল। তুলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই তার কথায় হাসলো কেন বুঝতে পারছে না সে। একটু আগেও তো আদ্র ছিল। গভীর রাতে সবাইকে চিনে পায়নি তো ভেবেই তুলি এক নজর সবার দিকে তাকালো। চোখ গেল আমরিনের হাতে থাকা কালো একটা গাউনের দিকে। গাউনটা অসম্ভব সুন্দর। আমরিন গাউনটা এগিয়ে দিয়ে বলল, গাউনটা পরে আয় জলদি, হাতে মাত্র 10 মিনিট সময় আছে। বাকরুদ্ধ হয়ে গেল তুলি। সবাই কি পাগল হয়ে গেল নাকি? কিসের 10 মিনিট? তুলির চিৎকার করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমার আদ্র কোথায়? একটু আগেই তো ছিল। চোখের পলকে কোথায় উধাও হয়ে গেল। তুলিকে নড়তে না দেখে আমরিন গাউনটা হাতে ধরিয়ে দিয়ে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। বাকি সবাই হাসতে হাসতে নিচে চলে গেল। কে বলবে এটা গভীর রাত? এ বাড়িতে অবস্থান থাকা প্রত্যেকটা মানুষের জন্য যেন এটা খুশির রাত। আর এই খুশিতে ঘুমও যেন পালিয়ে গেছে। তুলি মাত্র কয়েক মাসেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। গাউনটা পরে বের হয়ে আসতে আমরিন সুন্দর করে তুলির চুলটা বেঁধে দিল। বেনুনি করে ঘাড়ের এক পাশে রাখল। তুলিকে দাঁড় করিয়ে একটা কালো ফিতে দিয়ে চোখটা বেঁধে দিল।
আঁতকে উঠল তুলি, আমরিনের হাত চেপে ধরে বলল, কি করছিস? চোখ কেন বেঁধে দিলি? মুচকি হাসল আমরিন। তুলিকে ধরে হাঁটতে হাঁটতে বলল, নিশি রাতে তোর পরীক্ষার পালা। তুলি না বুঝে এক নাগারে প্রশ্ন করতে লাগলো। আমরিন কোনো জবাব না দিয়ে তুলিকে বাড়ির বাইরে নিয়ে আসলো। ছেড়ে দিতেই তুলি ভয়ে উচ্চস্বরে ডেকে উঠল আমরিনকে। কোনো সারা শব্দ নেই আমরিনের, তবে দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। একটা হিমেল হাওয়া তুলির গা ছুঁয়ে যেতেই সারা শরীর কাটা দিয়ে উঠল। নাকে এসে লাগলো চিরচেনা সুবাস। মুহূর্তেই তড়িৎ বেগে বুকের ভেতর কিছু একটা এসে ধাক্কা খেল। ঠোঁটের কার্নিশে জড়ো হলো মুগ্ধময়ী হাসি। হাতড়ে হাতড়ে এক কদম এগিয়ে যেতেই দুহাত ঠেকল কারো বুকে। স্থির হয়ে পড়ল তুলি। একটুও সময় ব্যয় না করে প্রচণ্ড বেগে আছড়ে পড়ল মানুষটার বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কোথায় ছিলেন আপনি আদ্র? অফুরন্ত ভালোবাসায় নিমজ্জিত করে গায়েব হয়ে গেলেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল কেউ আমার শ্বাস রুদ্ধ করে দিয়েছিল। এভাবে হুট করে হারিয়ে যাবেন না, আমার কষ্ট হয়, প্রচণ্ড ব্যথা হয় হৃৎপিণ্ডে। নিজের সাথে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল আদ্র। ঘাড়ে আলতো করে চুমু খেলো। কানের পাতায় ঠোঁট ছুঁয়ে ধীর স্বরে বলে উঠল, এভাবে কাঁদবে না তুলা। এত রাতে এভাবে কাঁদলে মানুষ জিন ভূত ভেবে ভয় পেয়ে যেতে পারে। আদ্রের রসাত্মক কণ্ঠ শুনে তুলি জোরে একটা কামড় বসিয়ে দিল আদ্রের বুকে। স্তব্ধ হয়ে গেল আদ্র। ঠোঁট দুটো এখনো তুলির কানে স্পর্শ করে রেখেছে। হৃদয়ের স্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে। তুলিকে নিজের সাথে মিশিয়ে নেশাময় সুরে বলে উঠল, আমার বুকে তোমার দেয়া ভালোবাসার দ্বিতীয় স্পর্শ। তুমি কি আমার বুকের ঝড়টা টের পাচ্ছ? এলোমেলো হয়ে পড়েছি আমি, অবাধ্য হয়ে পড়ছে মন। কেন এমনটা করলে এ মুহূর্তে? আদ্রর আবেগ মাখানো ভালোবাসাময় আর্তনাদ টের পেতেই অভিভূত হলো তুলি। এক শীতল স্রোত বয়ে গেল শির দ্বারা বেয়ে। নেশা মিশ্রিত কথাগুলো তুলির অন্তরে ছড়িয়ে পড়ল দ্রুত বেগে। বরফের মতো গলে যাচ্ছে তুলি। আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরতেই চারপাশ থেকে মুখরিত হলো আওয়াজ। আদ্র ও তুলি উভয়ে কানে এসে ঝংকার তুলল একটা বাক্য, আমরা কিছু দেখিনি ভাই, আমরা কিন্তু কিছু দেখি নাই। বাক্যটা কানে পৌঁছাতেই দুজন দুজনকে ছেড়ে দিল। চোখ থেকে কালো কাপড়টা সরাতেই আদ্রকে দেখে অসীম মুগ্ধতা এসে গ্রাস করে নিল তুলিকে। কালো জ্যাকেটে আদ্রকে ভীষণ সুন্দর লাগছে। তুলির ইচ্ছে করছে আদ্রকে লুকিয়ে ফেলতে। এত সুন্দর হতে পারে একটা ছেলে। নিজের ওপর লাল গোলাপের পাপড়ি পড়তেই ঘর থেকে বেরিয়ে এলো তুলি। চারিদিকে তাকিয়ে দেখল সবাই ওদের ওপর গোলাপের পাপড়ি ছিটাচ্ছে। এত এত সুন্দর মুহূর্ত তো তুলি আর কোনো জন্মদিনই পায়নি। এসব মুহূর্ত শুধুমাত্র একটা মানুষের জন্যই পেয়েছে তুলি। সারা জীবন এই মানুষটাকে পাশে চায় তার। কোনোদিনও যেন বিচ্ছেদ না আসে, এটাই আল্লাহর কাছে একটা চাওয়া তুলির। আদ্র সবাইকে তাড়া দিয়ে বাইকে উঠল। একে একে সবাই বাইকে উঠে গেল। তুলি এখনো মুগ্ধ চাহনি নিক্ষেপ করে রেখেছে আদ্রর দিকে। হাতে টান পড়তেই আদ্রর পিছনে উঠে বসল, কিন্তু গাউনটা সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তার। আদ্র নেমে গাউনটা ঠিক করে দিল। উঠে বাইকে স্টার্ট দিতেই বাকি সবাই স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। তুলির জীবনে বাইকে ওঠাও প্রথম। ভয়ে আদ্রর দুই বাহু জড়িয়ে চোখ বুজে আদ্রর পিঠে মুখ গুজে ফেলল তাড়াতাড়ি করে। বুকটা ধরফর করতে লাগলো আদ্রর। এই মেয়েটা তার হার্ট অ্যাটাক করিয়ে দম নিবে। আলতো হেসে বাইক চালাতে চালাতে বলল, মাথা উঠিয়ে রাতের আধারটা অনুভব করে তুলা। আমার ভয় লাগছে, যদি পড়ে যাই। আমি থাকতে কিসের ভয়? একটা আশ্রয় লাগতে দিব না তোমার মোলায়েম দেহে। নিজে রক্তাক্ত হয়ে যাব, তবু তোমার গায়ে রক্তের দাগটুকু লাগতে দিব না। এমন কথা শুনলে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। তুলিও পারছে না নিজেকে স্বাভাবিক রাখতে। মনের অনুভূতিগুলোকেও ধরে বেঁধে গুছিয়ে নিতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আপনি আর এমন করে কথা বলবেন না আদ্র। বাঁকা হাসলো আদ্র। তুলির মনোভাব বুঝতে পারছে সে অনায়াসে। না দেখেও দিব্যি অনুভব করতে সক্ষম হচ্ছে তুলির অস্থিরতা। সাবলীলভাবে বলল, তুলা একবার মাথা তোলো, মনে জড়ো করে নাও প্রখর অনুভূতি মেশানো এই ঘোর অমানিসাটাকে। কেমন হাতছানি দিয়ে যাচ্ছে প্রতিবার। আদ্রকে জড়িয়ে ধরে রেখেই মাথা তুলল তুলি।
তীব্র বাতাসে তুলির অবাধে পড়ে থাকা চুলগুলো উঠতে লাগলো। অসম্ভব রকম ভালো লাগা ছেয়ে গেল মন জুড়ে। বাতাসের বেগ কানে এসে যেন কেউ চুপিসারে বলে যাচ্ছে, তুই অমানিসার মাঝেও এক মুঠো আলো, যে আলোতে তোর ডাক্তার সাহেবের ঠোঁটের কোণে হৃদয়ে নাড়ানো হাসির ঝলক দেখা যাচ্ছে। আর মনে হাসল তুলি। আদ্রর পিঠে মাথা এলিয়ে বলল, আপনি ডাক্তার হলেন কেন ডাক্তার সাহেব? তুলির অদ্ভুত প্রশ্নে ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো আদ্রর। এই মেয়ের উদ্ভট কথাগুলোই আরও মন কেড়ে নিয়েছে তার। এমন প্রশ্ন কেন? আপনি বাইক চালাতে পারেন? আবার আপনার চোখ দুটো নেশা ধরানো। দেখতেও খুব 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 বেশি হ্যান্ডসাম আপনি। আপনার নায়ক হওয়া উচিত ছিল। ডাক্তার কেন হলেন? বাবার ইচ্ছে ছিল তাই। বিস্ময়ে জড়ীভূত হয়ে গেল তুলি। নরম স্বরে বলে উঠল, বাবাকে খুব ভালোবাসেন তাই না? হুম। তাহলে এভাবে অভিমান চেপে রেখেছেন কেন? আপনি জানেন বাবাও আপনাকে ভীষণ ভালোবাসে। অভিমান নয়, শুধু নিজের কাছে নিজে লজ্জিত সেই দিনের বিহেভিয়ার জন্য। বাবাও লজ্জিত ওনার ভুল ধারণার জন্য। আপনি ওনার সাথে একবার ভালো করে কথা বললে দেখবেন ওনার খুব ভালো লাগবে। অবশ্যই বলবো তুলা। বাইক এসে একটা বাড়ির সামনে থামলো। আদ্র নেমে তুলিকে ধরে নামালো। বাকি সবাই দাঁড়িয়ে আছে। সবাই স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অন্তু ও পায়েল। পায়েলের মেজাজ চওড়া, অন্তুকে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে। বেচারা অন্তু চুপ করে সব শ্রবণ করে নিচ্ছে। আদ্র তুলির হাত ধরে এগিয়ে এসে পায়েলকে থামালো। কী হয়েছে পায়েল? কী আর হবে? তোর এই ফালতু ফ্রেন্ড বাইকও ঠিকভাবে চালাতে পারে না। আমার কোমরটা শেষ। এত যত্ন করে ভালোবেসে চালিয়ে আনলাম, তবু এমন বললা বউ? আজ ভালোবাসি বলে এত অত্যাচার সহ্য করি, নয়তো কবে উগান্ডাতে পাড়ি জমাতাম। অন্তুর কথা শুনে সবার হেসে লুটুপুটি খাওয়ার অবস্থা। আদ্র হাসতে হাসতে বলল, হয়েছে চল, আজ কিন্তু আমার বউয়ের বার্থডে, অন্তত ওর খাতিরেই ঝগড়া অন্য একদিন করিস। আপাতত মনের খাতায় লিখে রাখ। আরেক দফা হাসির রোল পড়ে গেল। গেট খুলে ভিতরে প্রবেশ করলো সবাই। শহর থেকে কিছুটা দূরে বাড়িটা, বেশি বড় না, 3টা কক্ষের একতলা একটা বাড়ি, চারিদিকে ফুলের সমারোহ। বাগান বাড়ি বললেও ভুল হবে না। ঘুরে ঘুরে পুরোটা বাড়ি দেখল তুলি। চোখ জুড়িয়ে গেল তার। আদ্র হাতটা চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বাড়িটা কার আদ্র? তোমারও আমার। অবাক হলো তুলি। বিস্ময়ের সাথে বলল, আমাদের মানে? সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তুলি ও আদ্র বাড়ির পেছনের দিকটায়। পেছন থেকে তুলির পেটে দুহাত রেখে জড়িয়ে ধরল আদ্র। হালকা কেঁপে উঠল তুলি। পেটে বিরাজমান আদ্রর হাতের ওপর হাত চেপে ধরল। ছোট্ট এই বাড়িটা আমি আমাদের জন্য বানিয়েছি। মাঝে মাঝে দুজন এসে ছোট্ট একটা সংসার গড়ে যাব, রেখে যাব আমাদের ভালোবাসার হাজারো স্মৃতি। তুলির মনে উদয় হলো কাগজের ব্যাপারটা। তৎক্ষণাৎ প্রশ্ন করল, কাগজগুলো কি এই বাড়ির ছিল? হুম, কাগজটা তো আমাদের সংসার জীবনে পদক্ষেপের প্রমাণ ছিল। কথাটা বোধগম্য হলো না তুলির। আদ্রর কথায় রহস্য ভরপুর মনে হচ্ছে তার নিকট। মানেটা না হয় বিয়ের দিনে জেনে নিও তুলা। ব্যাকপ্যাক নিয়ে পরিপাটি হয়ে তুলি দ্রুত বেগে নিচে নামলো। আহান ও ঝুমু মাত্র সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছিল। তখনই তুলি হাঁপাতে হাঁপাতে পিছু ডাকল। থমকে গেল আহান ও ঝুমু। তুলির হাতে ব্যাগ দেখে প্রচণ্ড অবাক হলো সবাই। সায়রা বেগম কাছে এসে বিস্মিত গলায় বললেন, তুই কোথায় যাচ্ছিস তুলি? আম্মু, আমি কুমিল্লা যাব আহান ভাইয়ের সাথে। এক নিঃশ্বাসে কথাটা বলে থামল তুলি। তুলির জবাব শুনে স্থবির হয়ে গেল সায়রা বেগম। বাকি সবাইও ব্যাপক বিস্মিত। আমরিন এগিয়ে এসে বলল, পাগল হয়েছিস তুলো? 2 দিন বাদেই তোর বিয়ে। পরশুদিন গায়ে হলুদ, তুই এখন কুমিল্লা যাবি? বিয়ে বলেই তো যেতে চাচ্ছি। বিয়ের আগে একবার নিজের জন্মস্থানে যেতে চাই। উনি তো যেতে দিত না। এখন যখন সুযোগ পেয়েছি মিস করতে চাই না। আজ আর কালকের তো ব্যাপার। পরশুদিন সকালে আহান ভাইয়া, মামা মামি, খালামুনির সাথে চলে আসব। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। জ্বরের ঘরে আবল তাবল বকছিস। ভাইয়াকে কিন্তু আমি বলিনি তোর জ্বর এসেছে। উনি সকাল সকাল এমার্জেন্সি থাকায় বের হয়ে গেছেন। একবারও যদি জানতে পারেন তোর জ্বর হয়েছে, কোথাও যাওয়া তো দূরের কথা, ঘরবন্দি করে রাখবে। ওয়েট, আমি এখনই বলছি। আমরিন ফোনটা বের করতে তুলি খাপ করে ছিনিয়ে নিল। করুণ স্বরে সবার দিকে তাকিয়ে বলে উঠল,
আব্বু আম্মু আমাকে যেতে দাও প্লিজ, আমার খুব ইচ্ছে করছে একবার বাড়িতে যেতে, আমায় যেতে দাও প্লিজ, আমার জ্বর সামাল দেওয়ার অভ্যাস আছে, আমি একদমই ঠিক আছি, গায়ে হলুদের দিন সকালে আমি চলে আসব। সায়রা বেগম এগিয়ে এসে কপালে হাত দিল, দেখলেন জ্বর কিছুটা কমেছে। সকালের দিকে জ্বর এসেছে, আদ্র শুনলে সব ফেলে ছুটে চলে আসবে, অস্থির হয়ে পড়বে, তাই সায়রা বেগম আর জানাননি। নিবিড় কিছু মেডিসিন দিয়েছে আর উনি যতটুকু পেরেছেন সেবা করেছেন তুলির। 1 ঘন্টা আগেও যে মেয়েটা বিছানা থেকে উঠতে পারছিল না, এখন কুমিল্লা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নিজের জন্মস্থানের প্রতি সবারই আলাদা টান থাকে, তুলির ক্ষেত্রেও তেমনটাই। মেয়েটার করুণ চাহনি উপেক্ষা করতে পারল না তিনি। আবার ছেলের জন্য চিন্তা হচ্ছে, বাড়িতে এসে তাণ্ডব চালাবে তুলিকে দেখতে না পেলে। তবুও তিনি তুলির আবদার ফেলতে পারলেন না। গালে হাত রেখে বললেন, সাবধানে যাস, আদ্র আসলে কি করবে আমি জানি না, এখন তো তুই যাচ্ছিস, কিন্তু আদ্র আসার পর যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী হব না বলে দিলাম। তুলি তো খুশিতে আত্মহারা হয়ে গেল। সায়রা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, অসংখ্য ধন্যবাদ আম্মু, আমি কিন্তু আবার ফিরে আসব তোমাদের মাঝে, আর এবার একদম পার্মানেন্ট হয়ে যাব তোমাদের পরিবারে, সারা জীবন তোমাদের সাথেই কাটাবো। তুই আমাদের পরিবারেরই একজন মা, এখন শুধু সুস্থভাবে ফিরে আসিস, তোর আম্মু তোর অপেক্ষায় থাকবে। আচ্ছা আম্মু। আমরিন, ইনশিতা, রাদীপ সাহেব সবাইকে বিদায় জানিয়ে তুলি গাড়িতে উঠে বসলো। তখনই হাতের মোবাইলটা মৃদু শব্দ করে উঠল। স্ক্রিনে চাইতে চক্ষুদয়ে ভেসে উঠল আদ্রের মেসেজ। তুলির মলিন চেহারায় এক ফোঁটা হাসির ঝলকের দেখা মিলল। ওপর থেকে মেয়েটা নিজেকে যত স্ট্রং দেখাক, ভিতর থেকে তার চেয়ে অধিক নরম। এই যে জ্বরে তার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে, তবুও ওপর থেকে নিজেকে বেশ স্ট্রং জাহির করেছে সে। মেসেজটা ওপেন করে মনের কুঠিরে বাক্যগুলো তটস্থ করে নিল তুলি। আমি আজ অবিশ্রান্ত, তোমার তুলার শ্যামরঙা মুখটা দেখার জন্য বড্ড তৃষ্ণার্ত আমি। ইচ্ছে করছে এখনই ছুটে যাই, আলিঙ্গন করে নেই নিজের 2 বাহুতে। ডাক্তার হয়ে বড় ভুল করে ফেলেছি, সবার হার্টের সেবা করতে গিয়ে নিজের হৃৎপিণ্ডটাকে পোড়াচ্ছি। মেসেজটা পড়ে তুলি 2 চোখ বুজে সিটে মাথা এলিয়ে দিল। বাক্যগুলো তুলির হৃদয় জুড়ে অনাবিল শান্তি ছড়িয়ে দিচ্ছে। অনুভূতিগুলো গভীর হতে গভীরতম হচ্ছে। গলাটা প্রচণ্ড পিপাসিত হয়ে উঠল। মনে পড়ে গেল জন্মদিনের সে রাতের কথা। সেদিন হয়তো একটু বেশি আবেগী হয়ে উঠেছিল, নিজেকে তলিয়ে দিয়েছিল আদ্রর নেশাময় চাহনিতে। সেদিন আদ্রর কথার মানে ঠাহর করতে না পারলেও তুলি অনুভবের অন্তরালে হারিয়ে যেতে লাগলো। মন বলে উঠল, বিয়েটা আজই কেন হলো না? আজ হলে তো আজই এই শান্তির ছায়া ঘেরা বাড়িটাতে ছোট্ট একটা সংসার গড়ে ফেলতে পারতাম। সবাইকে দেখিয়ে বলতে পারতাম, এটা আমার ডাক্তার সাহেবের বানানো শুধু একটা বাড়ি নয়, এটা তো আমাদের ভালোবাসার চাদরে মোড়ানো ছোট্ট একটা ভালোবাসাময় সংসার। ঘাড়ে কোমল ঠোঁটের স্পর্শ পেতেই ভাবনার অন্তর থেকে বেরিয়ে এলো তুলি। 2 চোখের পাতা এক করে পেটে বিচরণ করা আদ্র হাতটা খামছে ধরল। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া কণ্ঠে অস্ফুট স্বরে ডেকে উঠল, ডাক্তার সাহেব। আপনি আমার হৃদয়ের সুবাসিত ফুল, যেই ফুলের সুবাসে আমার মন অবাধ্য হয়ে পড়ে প্রতিবার, প্রাণপণে ছুটে যাই সুবাসিত সেই ফুলকে একবার, শুধু একটিবার অনুভবে ছোঁয়ার আশায়। প্রেমময় বাক্যগুলো নিজের অজান্তে গড়গড় করে বলে বসল তুলি। রোবটের মতো দাঁড়িয়ে আছে আদ্র। তুলির পেটে রাখা হাত দুটো ঢিল হয়ে এসেছে। অনুভূতিগুলো নিমেষে যেন থমকে গেল। আদ্রর কোনো রেসপন্স না পেয়ে তুলি লজ্জায় চুপসে গেল। এতক্ষণে বুঝতে পারল অতিরিক্ত আবেগে আর ভালোবাসা শিখতে হওয়ায় কেমন কথা বলে বসেছে। ধীরে ধীরে আদ্রর দিকে ঘুরে তাকাতেই চাঁদের আলোয় চোখে পড়ল আদ্রর ঠোঁটের কোণে ফুটে ওঠা মুগ্ধময় হাসিটা। একদম স্থির অথচ অধরে হাসি। ঢোক গিলল তুলি। এই হাসি তুলির অনলে পোড়ানো হৃদয়টাকেও শান্তি দিতে সক্ষম। মাঝে মাঝে তুলির মনে হয়, তুলি যদি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও থাকে, তখন আদ্রের মুখের হাসিটা যেন তাকে একরাশ প্রশান্তি এনে দিবে, মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিবে, নিঃশেষ করে দিবে সবটুকু কষ্ট। আদ্রর জ্যাকেট খামসে ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তুলি। কোনো হেলদোল নেই আদ্রর।
এবার বেশ সংশয়ে ভুগছে তুলি। কথাটা কেমন প্রভাব বিস্তার করেছে আদ্রর মনে সঠিক বুঝতে পারছে না সে। জ্যাকেট থেকে দুহাত কিছুটা ঢিল করতেই চেপে ধরল আদ্র। তুলির গালে ভালোবাসার আলতো ছোঁয়া এঁকে দিল অতি সন্তর্পণে। অতিশয় মোলায়েম কণ্ঠে বলল, আমি যদি তোমার জীবনের সুবাসিত ফুল হই, তবে তুমি তো আমার পরিচর্যাকারী, যার পরিচর্যাবিহীন মূর্ছে যাব আমি, নিঃশেষ হয়ে যাবে আমার অস্তিত্ব। শ্রুতি মধুর কথাগুলো কর্ণকুহর হতেই তুলি দ্রুত বেগে মাথা গুজে দিল আদ্রর বুকে। ধরা গলায় বলে উঠল, আমার সবটুকু দিয়ে আগলে রাখবো আপনাকে, কখনো ঝরে পড়তে দেব না, কখনো কেউ আপনার কাছ থেকে আমাকে সরাতে পারবে না। তুমি চাইলেও আমি সরতে দেব না, খুন করে ফেলবো একদম। বহু বছর বাঁচার ইচ্ছে তোমার সাথে আমার। নিস্তব্ধ অনুভূতি নিয়ে নিশ্চুপ হয়ে রইল তুলি। খুন হতেও রাজি সে আদ্রের হাতে, কারণ আদ্রকে ছাড়া যে সে নিজেই বিলীন হয়ে যাবে। চোখ বুজে আদ্রর হৃদে স্পন্দন অনুভবে মত্ত হয়ে পড়ল। আচমকা হাতে টান পড়তেই নড়ে উঠল তুলি। চোখ মেলে তাকাতেই দেখল ঝুমুর ঠোঁট নাড়ানো। কিছু হয়তো বলছে, কিন্তু ভাবনায় এতটাই বিভোর ছিল তুলি কিছুই শোনেনি। গাড়িও কখন থেমেছে সে খেয়ালও নেই। ভালো করে উঠে বসতেই ঝুমু বলে উঠল, ঠিক আছে তুলি? ঠিক আছে ভাবি, কিছু বলছিলে? তোমার ভাইয়া বলছিল কিছু খাবে কি না। পানি পানি খাবো ভাবি। আচ্ছা, পানি নিয়ে আসতে বলেছি আমি। আর কিছু খাবে না? আহান বাহিরে দাঁড়িয়ে আছে। আর কিছু লাগবে না ভাবি। আর কিছু না বলে বাহিরের দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রকে সামান্য সময়ের ব্যবধানেই খুব মিস করেছে মেয়েটা। ইচ্ছে করছে ফিরে যেতে, আবার ইচ্ছে করছে একটা দিন কুমিল্লায় কাটাতে। বিড়বিড় করে বলল, আমি আপনার টানে আবারও ফিরে আসবো আদ্র, আবারও ফিরে আসবো আপনার ভালোবাসা পাওয়ার লোভে। রুগী দেখা শেষ করে তড়িঘড়ি করে মোবাইলটা পকেটে ঢুকিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো আদ্র। মেজাজ তুঙ্গে উঠে আসছে তার। বুকের বাঁ পাশটায় আজ মৃদু ব্যথা করছে। মনটা কেমন শূন্য শূন্য হয়ে আছে। তার বিশেষ কারণ হলো সকাল থেকে তুলিকে দেখতে না পারাটা। মেয়েটার বাচ্চা বাচ্চা কণ্ঠস্বরটাও আজ শোনেনি সে। ভীষণ বিরক্তি লাগছে তার নিজের পেশার ওপর। সকালে বেরিয়ে এসেছে, ওটি শেষ করে রুগী দেখা কমপ্লিট করে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। অজস্র ক্লান্তি ভর করে রেখেছে। আদ্রের এই ক্লান্তিগুলো তুলিকে এক নজর দেখলেই যেন সরে যাবে। গাড়িতে উঠতে নিলেই কোথা থেকে সামিরা দৌড়ে এসে উপস্থিত হলো। ভুরু কুচকে তাকালো আদ্র। সামিরা হালকা হেসে বলল, কেমন আছো আদ্র? এখন এসব বলার সময় নেই আমার হাতে। সোজা সাপটা জবাব দিয়ে গাড়িতে উঠে বসলো আদ্র। সাথে সাথেই সামিরা পাশের সিটে উঠে বসলো। প্রচণ্ড অবাক হলো আদ্র। রক্তিম হয়ে আসলো দু চোখ। দাঁতে দাঁত চেপে বলল, এগুলো কেমন ফাজলামি? তুই আমার গাড়িতে কেন উঠেছিস? আসলে তোমাদের বাসায় যাব ভাবিকে দেখতে। হাসপাতালে এক ফ্রেন্ডের সাথে এসেছিলাম, তোমাকে দেখে ভাবলাম তোমার সাথে চলে যাই। চোখ বুজে রাগটাকে কিছুটা দমিয়ে নিল আদ্র। কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। সামিরা কিছু না বলে সারা রাস্তা চুপ করে থাকলো। গাড়ি থেকে নেমে হন হন করে বাড়িতে ঢুকে গেল আদ্র। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে তুলির রুমের সামনে আসলো। সায়রা বেগম ভীতু মন নিয়ে পিছু পিছু আসলেন। রুমে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে তুলিকে কোথাও পেলেন না আদ্র। ব্যালকনিতেও নেই, ওয়াশরুমের দরজাও বাইরে থেকে লাগানো, তার মানে তুলি ওয়াশরুমেও নেই। তরতর করে তুলিকে দেখা তৃষ্ণা বেড়ে গেল আদ্রর। বুকের যন্ত্রটাও প্রখর হতে লাগলো। সায়রা বেগমের দিকে ঘুরে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই চোখ গেল দেয়ালে টেপ দিয়ে আটকে রাখা সাদা চিরকুটের দিকে, যাতে তুলির স্পষ্ট সুন্দর হাতের লেখা। প্রথমেই আমি দুঃখিত ডাক্তার সাহেব, আপনি তো যেতে দিতেন না, তাই না বলে চলে গেলাম। আজ নিয়ে মাত্র 2 দিন থাকব। চেপে রাখা রাগ তীব্র আকার ধারণ করলো আদ্রর। চিরকুটটা হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিল। সায়রা বেগমের দিকে না তাকিয়ে চলে গেল নিজের রুমে। দরজা বন্ধ করে বিছানায় বসে নিজের দুহাত দিয়ে মাথার চুল মুষ্টিবদ্ধ করে নিল। যার কাছে ছুটে এলো চোখের তৃষ্ণা মেটাতে, সেই গায়েব। হাতের কাছের ফ্লাওয়ার বাসটাও খুব জোরে দেয়াল বরাবর মেরে দিল, যা প্রচণ্ড আওয়াজ তুলে খণ্ড খণ্ড হয়ে পড়ল ফ্লোরে। পকেট থেকে মোবাইলটা বের করে তুলিকে কল দিতেই ফোন বন্ধ পেল। চরচর করে রাগ চেপে বসলো মাথায়। নিজেকে এলোমেলো লাগছে আদ্রর। ক্লান্তি রাগ সব মিলিয়ে বৃতৃষ্ণে ছেয়ে গেল মনটা। দক্ষিণা হাওয়ার তালে তালে তুলির চুলগুলো অবাধে উঠছে।
ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবত। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। প্রখর রৌদ্রের তাপের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে থেকে কল্পনায় আঁকছে আদ্রর হাস্যোজ্জ্বল চেহারাটাকে। মনে পড়ে যাচ্ছে আদ্রর প্রথম দিনের বলা সেই কথাটা। আজকাল তার কাছে তুলি নামের চেয়ে তুলা নামটাই বিশেষ পছন্দ। মাত্র কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনই তুলির দম বন্ধ হয়ে আসছে আদ্রকে ছাড়া। নিজেকে শূন্য শূন্য লাগছে, মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাসটুকু সঙ্গ ছেড়ে দিবে। কোনো মতে রাতটা পার করে ফিরে যাবে তুলি। মোবাইলটা চার্জ না থাকে বন্ধ ছিল। অন করে আদ্রর নাম্বারে কল দিতেই ফোন বন্ধ পেল, ফের কল দিতে আবারও বন্ধ পেল। আদ্র রাগ করেনি তো? আমি বোধহয় ভুল করে ফেলেছি। কেন যে টানে টানে চলে এলাম, আর যাদের জন্য আসলাম তারা ফিরেও তাকালো না। কথাগুলো ভেবেই হতাশার দীর্ঘ একটা শ্বাস বের হয়ে আসলো বুক চিরে। এসেই মামার বাড়িতে গিয়েছিল তুলি। মামা হাসি মুখে কথা বললেও দূর দূর করে দিয়েছেন মামি। আহানের কাছ থেকে জানতে পারলো এতদিন সব খরচ, সব কিছুর দায়িত্ব আদ্র বহন করেছে। তুলির মামা 1 টাকা খরচ করেনি তুলিকে ঢাকা পাঠানোর পর। নিজের পাওনা থাকা সত্ত্বেও তুলি কিছু বলতে পারেনি। বলবেই বা কিভাবে? এই মানুষগুলো তো তার আপনজন। 1 টাকাও চায় না তুলির। তার জীবনের সব চাওয়া তো আদ্রকে ঘিরেই। কাঁধে কারো স্পর্শ পেয়ে গড়িয়ে পড়া জলটুকু মুছে নিল তুলি। পিছন ফিরে ঝুমুকে দেখতে পেয়েই বলে উঠল, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে ছাদে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম, এতক্ষণ লাগলো তোমার? তুলির কথায় মৃদু হাসল ঝুমু। গালে হাত রেখে বলল, চলো। রাত 11টা বাজে। আহানের রুমে ঝুমু ও খালামুন্নির সাথে আড্ডা দিতে ভীষণ ব্যস্ত ছিল তুলি। আড্ডার কেন্দ্রবিন্দু ছিল আদ্র ও তার পরিবার। সবার সম্পর্কে নতুন করে বলতে বলতে হাঁপিয়ে উঠেছে। ওনারা চিনল আদ্রর পরিবারকে, নতুন করে উপস্থাপন করলো। আদ্রর কথা বলতে গিয়ে মনে ভীষণ ভালো লাগা, লজ্জা দুটোই করছিল, যার প্রভাব এখনো বর্তমান। বুকটা হাহাকার করছে। এই নিশিরাতেই ছুটে যেতে মন চাইছে আদ্রর কাছে। কাল সকালে বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে। চাপানো দরজা ঠেলে রুমে প্রবেশ করতে অন্ধকারের মাঝে হারিয়ে গেল তুলি। হাতড়ে হাতড়ে লাইট অন করতে নিলে কেউ প্রচণ্ড জোরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ধুপ করে উঠল তুলির বুকটা। ভয়ে চিল্লাতে নিলে মুখে চেপে ধরল অজ্ঞাত ব্যক্তি। হৃদয় স্পন্দন থেমে যাওয়ার উপক্রম তুলির। বুকের ধরফরানি বেড়ে গেল বহুগুণ। নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতেই তীব্র ধাক্কা অনুভব করল। তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল বিছানায়। বাতাসে জানালার পর্দা এলোমেলো হতেই রুমে এসে চাঁদের মৃদু আলো প্রবেশ করল। পিলে চমকে উঠল তুলির। কেউ তোর জন্য পাগল হয়ে যাবে সেটা দেখে তুই স্বস্তির নিঃশ্বাস ফেলবি, তাই না? কারো গলায় ফাঁস লাগিয়ে তুই মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবি। তোর আজ ডানা ছাঁটাই করেই ছাড়ব। কথাগুলো বলেই সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তুলির ওপর ঝুঁকে পড়ল। ভয়ে কাছুমুচু করে মুখ ঘুরিয়ে নিল তুলি। নিজের ওপর ভারী কিছু অনুভব না করতে পেরে আস্তে আস্তে মুখ ফিরিয়ে দেখল আদ্র, এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। আদ্রকে নিজের খুব নিকটে আবিষ্কার করলেও দুজনের মাঝে দূরত্ব রয়েছে কিছুটা। আদ্র বিছানায় তুলির দু পাশে হাত রেখে অগ্নির চোখে তাকিয়ে। ফর্সা চেহারাটা লাল আভা স্পষ্ট, যা চাঁদের মৃদু আলোয় দিব্যি চক্ষু গোচর হচ্ছে তুলির। তুলির স্বপ্নেও ভাবেনি আদ্র চলে আসবে এখানে। আসলো তো আসলো, তা এইভাবে ভয়ার্ত রূপ ধারণ করে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তুলির। বুকে ধরফরানি বাড়তে লাগলো ক্রমাগত। অস্বাভাবিক হৃৎস্পন্দনের শব্দ হয়তো আদ্রর কর্ণপাত হচ্ছে অনায়াসে। আদ্র কাছে এসেছে, কিন্তু কখনো এমন করে তো কাছে আসেনি। তুলির মনে হচ্ছে এই বুঝি আদ্র নিজের সবটুকু ভার ছেড়ে দিবে তার ওপর, আর হৃৎস্পন্দনও থেমে যাবে সাথে সাথেই। অগোছালো অনুভূতি, হৃদয়ের অনবরত কম্পন মিলিয়ে বেসামাল হয়ে পড়ছে তুলি। আদ্র রক্তিম বর্ণ ধারণ করা নীলাভ দু চোখ স্থির তুলির ভারত চেহারায়। হয়তো তৃষ্ণার্ত দু চোখ তাদের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। মাথায় চেপে থাকা রাগটাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। কেন তুলি না বলে চলে এলো? কেন সারাটা দিন ধরে তার স্নিগ্ধ চেহারাটা দেখা থেকে বঞ্চিত করলো? কেন বুকের বা পাশটায় ব্যথার সৃষ্ট করলো? কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না আদ্র। তুলির আরেকটু কাছে যেতে আটকে উঠল তুলি। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি করছেন আদ্র? তুই এত সাহস কোথায় পেয়েছিস তুলা? ভালোবাসা পেয়ে আমার হাতের থাপ্পড়ের কথা ভুলে গেলি?
কি বলেছিলাম তোকে? বলিনি তুই একটু দূরে যেতে চাইলে আমি একদম খুন করে ফেলবো? আদ্রর অগ্নিঝরা চোখের দিকে তাকিয়ে তুলি আমতা আমতা করে বলল, আমার মনটা আসার জন্য ছটফট করছিল আদ্র। আপনি না করতেন তাই না বলে চলে এসেছি। আমি কাল সকালে আবার ব্যাক করতাম। মেজাজ আরো গরম হয়ে এলো আদ্রর। তুলির ওপর থেকে উঠে বসে একটানে তুলিকে নিজের বুকে এনে ফেলল। নাকে হালকা ব্যথা পেয়ে আহ করে উঠল তুলি। আদ্রর জ্যাকেট খামচে ধরল নিজেকে সামলানোর জন্য। সাথে সাথে জ্যাকেট থেকে হাত দুটো টেনে ছুটিয়ে নিল আদ্র। দুই বাহুতে শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠল, আমি মরে গেলে তুই ব্যাক করতি। তোর মন আমার জন্য ছটফট করেনি? কয়েক ঘন্টায় পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস। তোকে ছাড়া শ্বাস নেওয়াটাও দায় হয়ে পড়েছিল। নিজেকে বাঁচানোর জন্য, হৃৎপিণ্ডের একটু ব্যথা কমানোর জন্য ছুটে এসেছি তোর কাছে। আমার বুকের বা পাশটায় হাত রেখে দেখ, কতটা যন্ত্রণা হচ্ছিল আমার। আমার স্পন্দনগুলো কেমন দ্রুত গতিতে ছুটে চলেছে। তুলির হাতটা টেনে বুকের বা পাশে রাখলো আদ্র। নিমিষে ধুপ করে উঠল তুলির বুকটা। আবেশে বুঝে এলো দু চোখ। চোখের পাপড়িগুলো ভিজে গেল পানিতে। একটা ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষ এতটা ডেসপারেট হতে পারে? কাউকে এক পলক দেখার জন্য, চোখের তৃষ্ণা মেটানোর জন্য এভাবে ছুটে আসতে পারে? ভালোবাসায় এতটা ধৈর্যহারা হতে পারে? ছেলেটা কি সত্যি তুলির ডাক্তার সাহেব? কোথায় গেল আজ তার ডাক্তার সাহেবের ধৈর্য শক্তি? এই মুহূর্তে তুলির মনে পড়ছে সেদিনের কথাটা, যেই রাতে সিলেট থেকে ফিরে এসেছিল ওরা। আদ্র বুকে জড়িয়ে নিয়ে বলেছিল, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য হলেও ছুটে আসবে তার কাছে। সত্যি এসেছে। তুলির বুক জুড়ে অসহনীয় পীড়া অনুভব করতে লাগলো। মাথা গুজে নিশ্চুপ হয়ে রইল আদ্রর বুকে। আদ্রর বুকে হাতটা এখনো স্থির। তুলির শরীরের গরম উত্তাপ পেতেই আদ্র স্তম্ভিত হয়ে গেল। হৃদয়ের ব্যথাটা পলকেই বেড়ে গেল। সেই সাথে বুকটা হাহাকার করে উঠল। তুলিকে বুক থেকে উঠিয়ে অস্থিরতা নিয়ে বলল, জ্বর কখন এসেছে? তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই তুলা, জ্বর কখন এসেছে? নিশ্চুপ তুলি আদ্রর অস্থিরতা দেখে তার বুকটা বেগতিক ধুকপুক করছে। কি জবাব দিবে বুঝতে পারছে না। সকাল থেকে জ্বর জানলে আদ্র তো মেরেই ফেলবে, হয়তো নিজে কষ্টে জর্জরিত হয়ে পড়বে। তুলিকে নিশ্চুপ দেখে আদ্র হাতটা ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, কথা বলছিস না কেন? তোর শরীর উত্তাপ আমার মনটাকে পুড়িয়ে দিচ্ছে। চুপ থেকে আমায় আর কষ্ট দিস না তুলি। টলটল চোখ আদ্রর মলিন চেহারা নিবদ্ধ করল তুলি। সামান্য জ্বরে আদ্রর এত কষ্ট হচ্ছে, এতটা পাগলামি করছে। যদি আর না ভাবতে পারছে না যেভাবেই হোক আদ্রকে শান্ত করতে হবে। আদ্রর এক হাত নিজের দু হাতে পুরে নিল তুলি। ধরা গলায় বলল, আপনি অস্থির হবেন না ডাক্তার সাহেব। সামান্য একটু জ্বর সকাল থেকে, আমি ঠিক আছি। ডাক্তার তুই না আমি। আর সকাল থেকে জ্বর, তারপরে তুই অসুস্থ শরীর নিয়ে চলে এলি। এত শখ তোর এখানে থাকার? ঠিক আছে থাক, কখনো আর তুই ঢাকা যাবি না। আমাকে ছেড়ে থাকতে চেয়েছিস তো, থাক এখানে। কঠোর স্বরে কথাগুলো বলে তুলিকে ছাড়িয়ে উঠে পড়ল আদ্র। ভীষণ রাগ হচ্ছে তার তুলির ওপর। ভিতরটা পুড়ে যাচ্ছে মেটার জন্য। পা বাড়িয়ে চলে গেল রুম থেকে। তুলি হতবিহ্বল হয়ে বসে রইল বিছানায়। নিঃশব্দে গড়িয়ে পড়ছে জল। সত্যি সত্যি আদ্রতাকে ফেলে চলে গেল। আর কি নিবে না? কষ্ট হচ্ছে তার খুব। কেন আসতে গেল এখানে? আদ্র ভীষণ কষ্ট পেয়েছে তা ঠিক বুঝতে পারছে। দুর্বল শরীর নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালো। জ্বরটা হুট করেই বেড়ে গেছে। হাতের দিকে তাকিয়ে দেখলো হাতটাও খানিকটা ফুলে গেছে ও ব্যথা করছে। এক কদম বাড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে আঁকড়ে ধরল কেউ। ঝাপসা চোখে চাইতে আদ্রর চেহারাটা ভেসে উঠল। তুলির ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম হাসি। আদ্র তাড়াতাড়ি করে তুলিকে কোলে নিয়ে পা বাড়ালো রুমের বাহিরে। আহান দাঁড়িয়ে রুমের সামনে আতঙ্কিত কণ্ঠে বলল, তুলির কি হয়েছে ভাই? আমি তুলিকে নিয়ে যাচ্ছি আহান, খালামণিকে জানিয়ে দিস। এত রাতে? আজ থেকে যাও। না, এমনিতে অনেক দেরি করে ফেলেছি, আজকেই চলে যাব। আদ্রর মুখের ওপর আর কোনো কথা বলার সাহস পেল না আহান। পিছু পিছু এলো গাড়ি পর্যন্ত। তুলি সব শুনলেও চুপ করে আছে আদ্রর বুকে মাথা রেখে। এখন তুলি কিছু বললে রাগটা আরও বেড়ে যাবে আদ্রর, তাই চুপচাপ গাড়িতে বসিয়ে দিল আদ্র এবং উঠে পড়ল গাড়িতে। গাড়ি স্টার্ট দিয়ে নিজের এক হাত দিয়ে তুলিকে কাছে এনে বাহুতে আবদ্ধ করল। তুলি মলিন কণ্ঠে বলে উঠল,
এভাবে আপনার কষ্ট হবে তো আদ্র? তুই যে কষ্ট দিয়েছিস তার কাছে এই কষ্টটা নিছক খুবই। কেঁপে উঠল তুলির মনটা। একটা বার আদ্রকে বলে আসা উচিত ছিল তার। কিছু একটা মনে পড়তে বিষণ্ণ মনে বলে উঠল, আপনি খেয়েছেন আদ্র? সারাদিন পানি ছাড়া আর কিছুই খাই নাই। নিজেকে নিজেরই খুন করে ফেলতে ইচ্ছে করছে তুলির। নিজের প্রতি রাগ চেপে রাখতে না পেরে আদ্রর বুকে মাথা রেখে নীরবে চোখের জল ফেলতে লাগলো। এত ভালোবাসা তুলি আগলে রাখতে হিমশিম খাচ্ছে। নিজের সবটুকু দিয়ে আদ্রকে ভালোবেসে ওর নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলেছে। কেন এত ভালোবাসার মাঝেও কষ্টগুলো চলে আসে? অপ্রত্যাশিত তুলির কাছে এতটা প্রণয়। আদ্রর বুকে মুখ গুজে রইল তুলি। বাহির থেকে বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুজনকে। নিকষ কালো আধারে গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। সূর্যের কিরণ জানালার পর্দা ভেদ করে রুমে এসে পড়তে লাগলো। শরীর ঘেমে একাকার তুলির। সূর্যের আলো রুমে আসতেই তুলি প্রচণ্ড বিরক্ত নিয়ে চোখ মেলে চাইল। সায়রা বেগমকে মাথার কাছে বসে থাকতে দেখে খুব অবাক হলো। রাতে তো গাড়িতে আদ্রার বুকে ঘুমিয়ে পড়েছিল। তারপর আর কিছু খেয়াল নেই তার। তুলিকে চোখ মেলতে দেখে সায়রা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, উঠে পড়েছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। জ্বরের ঘরে কিনা কি খেয়েছিস রাতে? এখন ভালো করে খেয়ে আরও সুস্থ হতে হবে। কাল থেকেই তো তোদের বিয়ের অনুষ্ঠান। তুলি নিষ্পালক চোখে চেয়ে থেকে বলল, তোমার ছেলে কোথায় আম্মু? সায়রা বেগম উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে আঙুল দিয়ে ইশারা করলেন সোফার দিকে। আঙুল বরাবর চোখ যেতেই তুলি অসহায় চোখে তাকালো। আদ্র ঘুমিয়ে আছে সোফায় মাথা হেলিয়ে। সায়রা বেগম হতাশ কণ্ঠে বলে উঠলেন, ঠিক এজন্যই তোকে যেতে দিতে চাইছিলাম না। কাল এসে তোকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। রুমের অর্ধেক জিনিস ভেঙে ফেলেছে। আমার ছেলেটা তো এমন ছিল না রে তুলি। এত ধৈর্যশীল ছেলেটা তোর বেলায় কেমন অধৈর্য হয়ে পড়ে। তোর প্রতি দিনকে দিন ওর দুর্বলতা বেড়েই চলেছে। ভোর রাতের দিকে যখন তোকে নিয়ে ফিরেছে ওর চোখে মুখে ভয় দেখে অন্তরটা কেঁপে উঠেছিল আমার। কিছুক্ষণ আগেও তোর পাশে ছিল। জ্বর সেরে যায় আমাকে বসিয়ে সোফায় গিয়ে মাথা এলিয়ে দিল। ঘুমিয়েছে নাকি সজাগ ঠিক বুঝতে পারছি না। এতটুকু বুঝতে পারছি আমার ছেলেটা বাঁচবে না তোকে ছাড়া। ওকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিস না। তুলি স্তব্ধ হয়ে গেল। সায়রা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। আদ্রর ভালোবাসা প্রতি মুহূর্তে চমকে দেয় তুলিকে। কপালে ঘামটুকু মুছে ধীর পায়ে আদ্রর কাছে এসে দাঁড়ালো তুলি। আদ্রর মুখে ক্লান্তির ছাপ। তুলির ইচ্ছে করছে সবটুকু ক্লান্তি কেড়ে নিতে। আদ্রর দিকে একটু নত হয়ে গালে একটা চুমু খেলো তুলি। কোমরের চাপ অনুভব করতেই সারা শরীর ঝিকে উঠল তুলির। তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ল আদ্রের ওপর। ঠোঁট দুটো ঠেকলো আদ্রের গলায়। লজ্জায় শিউরে উঠল পুরো দেহ। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। তড়িঘড়ি করে মুখ তুলতে আদ্রর নেশাময়ে লাল চোখে চোখ আটকে গেল। ঘুম না হয় দু চোখ টকটকে লাল হয়ে আছে। তোমার ডাগর আখিদয় আমার নীলাভ দু চোখে ডুবে গেলে আমিও তলিয়ে যাই তোমার মারাত্মক নেশায়। আদ্রর ঠোঁটে মৃদু হাসি। অদ্ভুত লজ্জাময় কথাটা শুনে তুলি মুখ ঘুরিয়ে হেসে দিল। তুলির কোমর আঁকড়ে ধরে আদ্র তুলিকে নিয়ে উঠে দাঁড়ালো। বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করলো তুলি। পাত্তা না দিয়ে আদ্র তুলিকে বিছানায় বসে দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। তুলি হতভম্বের মতো শুধু চেয়ে রইল। আদ্র পাশে শুয়ে টান দিয়ে বুকে নিতে চোখ বড় বড় করে তাকাল তুলি। নিঃশ্বাস ভারী হয়ে আসলো। হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। বহু কষ্টে বলে উঠল, আম্মু চলে আসবে আদ্র? আসবে না? সারা রাত একটু ঘুমায়নি। এখন তোমাকে বুকে নিয়ে 2 ঘন্টা শান্তিতে ঘুমাতে চাই। সবাই কি ভাববে? আমাদের তো এখনো বিয়ে হয়নি। একা রুমে ঘুমাতে দাও। তোমার ডাক্তার সাহেব তোমার দিকে কেউ আঙ্গুল তোলার মতো কিছুই করবে না। আর বিয়ে তো সেটা। এতটুকু বলে মুচকি হাসল আদ্র। তুলির চাতক পাখির মতো সে অসমাপ্ত কথাটা শোনার জন্য। কিন্তু আদ্র তাকে নিরাশ করে কপালে চুমু খেলো। আগের কথাটা সমাপ্ত না করেই বলল, বউ আমার? কে কি বললো তা আমি কেয়ার করি না। ভুরু কুচকে তাকলো তুলি। বউ আমার মানে? আদ্র গলায় মুখ গুজতেই সন্দেহের অবকাশ থেকে বেরিয়ে এলো। জমে বরফ হয়ে গেল। জমে যাও কণ্ঠে উচ্চারণ করলো, আদ্র ঘুমাতে দাও, না হলে তোমাকে থাপড়ে একটা দাঁতও রাখবো না। দমে গেল তুলি। ভীতু চোখে চেয়ে রইল আদ্রর দিকে।